পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালুর অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নাসির আহ্বায়ক, আখতার সদস্য সচিব। জনগণের ভোটের জন্য লড়বে বিএনপি, বললেন তারেক রহমান। প্রতিবেশী দেশের ফাঁদ নিয়ে সতর্ক থাকার আহ্বান। ভারতের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই, হাসিনাকে ফিরিয়ে আনার আশ্বাস চিফ প্রসিকিউটরের। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র, রপ্তানি আয় বৃদ্ধির আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্তি, নতুন সংবিধানের দাবি বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের। যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্ররা জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মত বিনিময়ে শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে মব জাস্টিস ও মেধা পাচার সহ নানা প্রসঙ্গ। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিটি প্রাণহানির স্মৃতিচারণে শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তরুণদের ত্যাগের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে, তার সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন ডক্টর ইউনূস। যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। পালিয়ে যাওয়া শক্তির অপচেষ্টায় সর্বনাশের আশঙ্কায় সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বিশ্বের সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় বাংলাদেশকে পৌঁছানোর অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সফর। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন সমন্বয়করা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মুন্সিগঞ্জের ১০ জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। ছাত্র জনতা এবং নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করতে মুন্সিগঞ্জ সফর করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সভায় সার্জিস আলম বলেন, বিদায়ী ফ্যাসিস্ট সরকারের মতো আর কেউ যাতে ফ্যাসিজম কায়েম করতে না পারে, সেজন্য ছাত্র আন্দোলনের সবগুলো প্রমাণ সংরক্ষণ করতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটি
প্রবর্তন ঘটাতে পারে। সবার আস্থা ধরে রাখতে ছাত্রদের কাজ করার আহ্বানও জানান তিনি। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা নির্বাচিত হয়ে দেশের সরকার গঠন করবে তাদের প্রশ্নের মুখে রাখতে ছাত্র জনতা সবসময় কাজ করবে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি নয় জানিয়ে সবকিছু সংস্কারের পর নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি। এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে 55 সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, নাগরিক কমিটি রাজনীতি করবে না, কাজ করবে দেশ গঠনে। মফিউর রহমানের রিপোর্ট। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই। অনুষ্ঠানের শুরুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শহীদ আহনাফের বোন। এই সময় তিনি ভাইসহ আন্দোলনের সকল শহীদদের যারা খুন করেছে তাদের বিচারের দাবি জানান। আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এরপর 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়। প্রথমেই জানানো হয় আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রের নাম। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন মুখপাত্র সামান্তা শারমিন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। কমিটি ঘোষণা শেষে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নাগরিক কমিটি রাজনীতি করবে না, অংশ নেবে দেশ পুনর্গঠনে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানানো হয়। গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আওয়ামী লীগের বিষয়ে কথা হলো, প্রথম কাজ হবে তাদের বিচার, কোনো ধরনের সমঝোতা নয়। সমাজে অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগের সমর্থন করেছে, সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই, তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে। আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান নয়। দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করে মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নাগরিক কমিটি। নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে যুদ্ধ হওয়ার কোনো কারণ দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। ভারতের লখনৌতে বৃহস্পতিবার যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত ও বাংলাদেশ ইস্যুতে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন প্রতিক্রিয়া নিয়ে রোববার মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উদ্বেগ নয়, বরং বিস্ময় প্রকাশ করেন উপদেষ্টা। যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না। হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের এখানে কি সম্পর্ক? ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আছে বলেও মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাজনৈতিক আশ্রয়ের বিষয়েও কথা বলেন তৌহিদ হোসেন। যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সারা দেশে আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠনের আহ্বানও তার। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। শেখ হাসিনা সরকারের পতনের পর মানবতাবিরোধী অপরাধ ও ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের সমাজ যাতে বিভাজিত হয়ে না যায় সেই জন্য যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা সুষ্ঠু বিচার চাইব। এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব। গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান চিফ প্রসিকিউটর। প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। এর আগে 2014 সাল পর্যন্ত ট্রাইব্যুনালের আসামি পক্ষের প্রধান আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। আল্লাহ তাআলা সর্বশক্তিমান তিনি। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের। এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তাদের উপরে অবিচার করা হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়ায় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সহ কারামুক্ত নেতাদের সংবর্ধনা দিতে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত গণসমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও আন্দোলন শেষ হয়ে যায়নি। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা চান না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় তিনি সাতক্ষীরার আম, চিংড়ি বা মাছের ঘের, সুন্দরবন সহ দেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রক্ষার তাগিদ দেন। বলেন, এসব সম্ভাবনাগুলোর বাস্তবায়ন তখনই সম্ভব যখন জনগণের নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই। সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়ায় তা হবে সেটা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। বলেন, এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ, রায় নিতে হবে তাদের কাছ থেকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংবিধান সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে মতামত আদান প্রদান সব মহলে।
রোববার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, বিগত সরকার সংবিধানের মধ্যেই জিম্মি করেছে জনগণকে, তাই সংবিধান সংস্কারের ভাবনা আছে অন্তর্বর্তী সরকারে। 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72 সংবিধান কোথায়? যে সংবিধান তৈরি হতে আমাদের এত বছর লেগেছে, যে সংবিধান আজকে 52 বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করব আমি একটা মুখের কথায় বলে দিলাম হয়ে যাবে? হবে না। নির্বাচনী ব্যবস্থা এবং দিনক্ষণ নিয়ে গ্রহণযোগ্যতার বিষয়টিও ভাবনার মধ্যে আছে বলে জানান এই উপদেষ্টা। যে সুষ্ঠু নির্বাচন, তবে সেই নির্বাচন কবে হবে না হবে এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটর্স, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার। ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার সব সরঞ্জাম পর্যাপ্ত জানিয়ে প্রতিরোধে জনগণকে সচেতন হবার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টার। ব্যাপারে আমরা যেটা বারবার সচেতন করা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই দেশটির সাথে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেলে রপ্তানি আয়ে বড় উল্লম্ফনের আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে এসব বিবেচনায় চলতি অর্থ বছরের রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12.40%। তৌহিদুর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাথে মার্কিন প্রশাসনের সম্পর্ক ভালো ছিল না, যার নেতিবাচক প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্যে। 2013 সালে দেশটি বাতিল করে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি। তবে জিএসপি বাতিল করেই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দিয়ে নানাভাবে চাপ তৈরি করে বিদায়ী হাসিনা সরকারের উপর। আমদানি কমিয়ে দেয় তৈরি পোশাকের। Our countries collaborate on virtually every issue that matters to our people. And the ties between Bangladeshis and Americans grow deeper and more intertwined with every generation. 2023 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের রপ্তানি প্রায় 25% কমে নেমে যায় $7.28 বিলিয়ন। তবে হাসিনা পতনের পর জিএসপি সুবিধায় ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে দেশটি ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জিএসপির ব্যাপারে আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে কথা হয়েছে। ওদের জিএসপি ব্যাপারে কিছু তাদের শর্ত ঠিক বলবো না, কিছু তাদের কোয়ারিজ আছে, সেইগুলি আমরা বলেছি, তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি। আরও কিছু কংক্রিট, তখন আমি তো ওয়াশিংটনে যখন যাব তখন ওদের সাথে কথা হবে। ডক্টর ইউনূসও যাচ্ছেন। খুব কঠিন না এইগুলো, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিছু এখানে আবার জিএসপির ব্যাপারে অন্য ইস্যু আছে, শুধু গার্মেন্ট না, আরও ডিসেন্ট ওয়ার্কের ব্যাপারে কতগুলো কন্ডিশন আছে, আমিগুলো নাই। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে 15 থেকে 20% শুল্ক দিতে হয়। জিএসপি ফিরে পেলে এই শুল্ক লাগবে না। এদিকে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়, প্রথমে চীন, তৃতীয় ভিয়েতনাম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জাতীয় সঙ্গীত নিয়ে আজমির বক্তব্যের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই, সাফ জানালেন পরোয়ার। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এখনও কাটেনি অচলাবস্থা, নানা ভোগান্তিতে নগরবাসী। আমন্ত্রণ আবারও রাতের 21-এর সংবাদে। দেশে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে 1 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন করা সম্ভব না বলেও জানান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। যারা জনগণের মনের ভাষা বোঝে না তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তারা। ওমর ফাহিমের সহায়তায় মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, ভবিষ্যতে কেমন যাবে শিরোনামে আলোচনার আয়োজন করে এবি পার্টি। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। তারা সংবিধান লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশন তারা যে শপথ ভঙ্গ করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য বাংলাদেশের মাটিতে
অচিরেই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আলোচনায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শও দেন তারা। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে না যান, তাহলে কোনো জিনিস সফল হবে না। আমি এই প্রসঙ্গেই মনে করি সরকারকে বিচার করা দরকার। এক মাস নিশ্চয়ই মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে। জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই, এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান জানান। চারিধারে একটি ঘটনা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় লুটপাট এবং দখলের ব্যাপার হচ্ছে। এই ধরনের ঘটনা যেখানে দেখা যাবে তাকে ধরে পুলিশের কাছে দিতে হবে। এখনও আওয়ামী লীগের দোসররা দেশ ও মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি বিএনপি নেতাদের। বাংলাদেশ শান্তিতে থাকবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্রিগেডিয়ার জেনারেল আজমি জামায়াতে ইসলামীর সদস্য নন, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে তার বক্তব্যের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। দুপুরে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রশাসন সহ অনেক বিষয়ে সংস্কার এখন প্রধান চ্যালেঞ্জ। নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। কি বলেছেন যে ব্রিগেডিয়ার আজমি জামাত ইসলামীর কোনো সদস্য নন, ফলে উনি যা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত কথা, ওনার ব্যক্তিগত দায়িত্ব নিয়ে উনি বলেছেন, এটার ব্যাখ্যা উনি দিতে পারবেন। যেহেতু আমরা বলিনি আমাদের কোনো সদস্য নন, এই বক্তব্যের ব্যাখ্যার দায় জামাত ইসলামীর নয়। অন্তর্বর্তীকালীন এই সরকার সমস্ত সংস্কার কাজ করতে গেলে কিন্তু অনেক লম্বা সময় চলে যাবে। আমরা বলছি যে সব সংস্কার যদি সম্ভব নাও হয়, অন্তত নিরপেক্ষ নির্বাচনটা করতে যেখানে যেখানে হাত দিতে হয়, এটা এখন আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো ওনারা করুন এবং একটা নির্বাচনের পরিবেশ তৈরি করুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি আজ। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের। আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 5 আগস্ট 2024, 15 বছরের স্বৈরশাসনের ইতি টেনে বিদায় নিতে বাধ্য হয় হাসিনা সরকার। রক্তনদী মাড়িয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা মাথা নোয়াবার নয়। 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা। রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন, ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা। নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে, তারা যখনই বলবে আমরা চলে যাব। সরকারের মাসপূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন, দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে। যে দেশের সরকার পুরো পার্লামেন্ট পালিয়ে গিয়েছে, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের 106-এর আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাদের শপথ হয়েছে, সেদিক থেকে তারা বৈধ। একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন তাদের সবার কিন্তু
এরকম অভিজ্ঞতা নাই, তো তাদের সময় নিতে হয়েছে। এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অ্যান্টি কারাপশন কমিশনটাকে পুনর্গঠন করা। তাদের পরামর্শ প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের। প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক আমার কী সংস্কার দরকার, তারপরে সেটা শেয়ারিং হোক, তখন অন্যরা বলবে না এই আপনি যা রয়েছেন সেটা না, আরও করা দরকার আছে। জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, আইন যদি নাও থেকে থাকে এটা ব্যারিয়ার হবে না, এই আইন নতুন করে করা যাবে, প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে, তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে। এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনরা বলছেন, শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে, একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধান। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এভাবেই গণ অভ্যুত্থানের অর্জন, ব্যর্থতা এবং করণীয় বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার। পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তো সমাজের মধ্যে ছিল যে তারা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি চায়। দীর্ঘ 1.5 দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে, ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেখুন কি বলছে, লোকে বলে মানে মুক্ত হয়েছে, মুক্ত দেশ, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় দেশ, দ্বিতীয় বিজয়, এই যে শব্দটা ব্যবহার করছে, এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল, সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপ্পুকে, শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব। তার কথা, ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। ইতিমধ্যেই বাংলাদেশকে বা এই সরকারকে উৎখাত করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে। আপনারা জানেন 15 তারিখ থেকে 21 তারিখে চলেছে। ভারত তো যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না, তারা কেন রাখছে? গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মজহার। বিদ্যমান ফ্যাসিস্ট। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সংবিধানের মৌলিক পরিবর্তন বা পুনর্লিখনের ক্ষেত্রে 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণ অভ্যুত্থানের চেতনার প্রতিফলনের তাগিদ দিয়েছে নবগঠিত সামাজিক সংগঠন পরিবর্তনের জন্য জনসমাজ। জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে অরাজনৈতিক এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানানো হয়। পরে নবগঠিত সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্র পুনর্গঠনে স্বল্প ও দীর্ঘমেয়াদী 33টি সুপারিশ উত্থাপন করা হয়। সংস্কার না করে নির্বাচন হলে গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হবে বলেও মত দেন জনসমাজের সদস্যরা। এক মাসেও অচলাবস্থা নিরসন হয়নি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। বেশিরভাগ কাউন্সিলর গা ঢাকা দেয়ায় সেবাবঞ্চিত নগরবাসী। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠেলে ঠুলে চললেও জন্ম মৃত্যু নিবন্ধন, প্রত্যয়ন, সত্যায়ন সহ 14 ধরনের সেবা পেতে ভোগান্তিতে নাগরিকরা। থমকে আছে টিসিবির পণ্য বিতরণও। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। আহমদ অনিকের 2 পর্ব প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল্লাহর কার্যালয়। তালাবদ্ধ ফটক, ভেতরটা শূন্য। ৫ তারিখের পরে দেখি নাই। এই ১৫-১৬ বছরের যে অত্যাচার যেটা করছে, এই কারণে মনে হয় ওই ফাপড়েই পালাইতেছে। মৃত্যু সনদ, জন্ম সনদ এগুলো পরিপূর্ণ হয়নি। অনেক জনগণ আইসা অনেক সময় ধরে খাড়া হয়ে থাকে। শাহবাগে ঢাকা দক্ষিণের ২১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়। যে কয়টা ফগার মেশিন অক্ষত আছে তা দিয়েই কোনো রকমে কাজ চলছে মশক নিধনের। আসাদুজ্জামান আসাদ কমিশনার ছিল, উনি আছে কি কোথায় আছে বা এইসব বিষয়ে আমরা আসলে অবগত নাই আর কি। কাউন্সিলর অথবা আইনের একজন তত্ত্বাবধায়ক আমাকে দরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশিরভাগ কাউন্সিলর কার্যালয়ের অবস্থা এমনই। ঢাকা দক্ষিণে আছে ১০০ জন আর উত্তরে ৭২ জন কাউন্সিলর, যাদের বেশিরভাগই আছেন আত্মগোপনে। এদের অনেকে আবার দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন অজ্ঞাত স্থান থেকে। কাজগুলো একসাথে করে রাখেন, তারপর হচ্ছে আমি একসাথে সাইন করে দেব, ওইভাবে কাজগুলো করতেছেন। আত্মগোপনে থাকা কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জানায় ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ। কাউন্সিলরদের উপস্থিতি, অনুপস্থিতি, অফিসের বাস্তবতা, এগুলি সবই আমরা মিনিস্ট্রিকে জানিয়েছি। মাননীয় মেয়রদের বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়টা সরকারি সিদ্ধান্ত নেবে। জন্ম মৃত্যু সনদ, বিভিন্ন প্রত্যয়ন, এছাড়া আরও অনেক কাজ এই কাউন্সিলরের কার্যালয় থেকে হয়ে থাকে। তাই স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন একটি সময় বেঁধে দিয়ে কাউন্সিলরদের ফিরানোর উদ্যোগ নেওয়া এবং তারপরে যদি তারা কাজে ফিরে না আসেন সেক্ষেত্রে স্থানীয় সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিয়ে তাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা এবং নাগরিক সেবা চলমান রাখা। আহমদ অনিক, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দৈনিক ১৪ কোটি টাকা লুট ডিম সিন্ডিকেটের, বছরে হাতিয়ে নিচ্ছে অন্তত ৫,০০০ কোটি টাকা। এবার টাইগারদের ভারত মিশন, স্বপ্ন পূরণে অনুশীলনে সিরিয়াস শান্ত মুশফিকরা। আমন্ত্রণ আবারও রাতের ২১-এর সংবাদে। ব্যবসার নামে দৈনিক ১৪ কোটি টাকা লুট করছে ডিম সিন্ডিকেট। ভোক্তাদের পকেট কেটে বছরে হাতিয়ে নিচ্ছে অন্তত ৫,০০০ কোটি টাকা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার জোর দাবি সাধারণ ভোক্তাদের। মূল্যবৃদ্ধির জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরও সিন্ডিকেটকে দায়ী করছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারি চেষ্টার ফল এখন পর্যন্ত অশ্বডিম্ব। বাজার অস্থির, ভোক্তারা খুবই বেকায়দায়। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম কিনতে সাধারণ ভোক্তাদের গুনতে হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা। মফস্বলায় তো পিস ১৪ টাকা কিনুন লাগে, এক এক পিস ১৪ টাকা। ডজন ১৬০ টাকা আর আলু হলো ৫৫ টাকা। ওই যা দাম বলে ওই দামেই নিতে হয়, যেহেতু খাইতে হবে তো নিতেই হবে। প্রাপ্ত তথ্য বলছে দেশে দৈনিক ডিমের চাহিদা কমপক্ষে ৫ কোটি, কিন্তু উৎপাদন হচ্ছে ৩.৫ কোটি। প্রতিটির উৎপাদন খরচ ১০ টাকা। এই হিসেবে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ডিম প্রতি মূল্যবৃদ্ধি ৪ টাকা। যদিও উৎপাদকদের এই হিসেবও অতিরঞ্জিত। গত ২ বছরে টাকার মূল্যমান কমেছে ৩৮% মতো। ফিরের কাঁচামাল সহ নানা অজুহাতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে প্রায় ৫৮%। ২০২১ সালের জানুয়ারিতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম ছিল ৬ টাকা ৩৩ পয়সা। ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করলে এখন উৎপাদন পর্যায়ে ডিমের দাম ৮.৫ টাকার বেশি হওয়া যৌক্তিক নয়। যারা ডিমের উৎপাদন করে এবং বাজারজাত করে তারা নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করছে না, তারা একে অপরকে সহযোগিতা করছে ডিমের দাম বৃদ্ধির জন্য, এবং এটাকে আমরা সিন্ডিকেট বলছি। এই হিসেবে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ৩.৫ কোটি ডিমে দৈনিক অতিরিক্ত ১৪ কোটি টাকা বাড়তি মুনাফা করছে সিন্ডিকেট। বছরে অন্তত ৫,০০০ কোটি টাকা। আমি বিন্দু মাত্র সিন্ডিকেশন বা যৌথভাবে দাম ঠিক করে দাম বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া এটা আমি দেখি নাই এবং বিশ্বাস করি না। উৎপাদক থেকে শুরু করে রিটেইলার পর্যন্ত মাঝখানে যদি আমরা ২-৩টা হাতের জায়গায় ৪টা হাতের জায়গায় আমরা যদি ২টা গ্রুপ পিপলের কাছে যদি নিতে পারি তাহলে এটা কমানো সম্ভব। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কিছু অসাধু উৎপাদক ও ব্যবসায়ীর কারসাজির কারণে ডিমের দাম বাড়তি। বিভিন্ন মেসেজিংয়ের মাধ্যমে এটার দাম নিয়ে ম্যানিপুলেশনটা হয়। তো সেই জায়গাটায় আমরা আশা করি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়
ওনাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি আছে, ওনারা যদি অধিকতর তদারকি করে তাহলে এটা ইনশাল্লাহ থাকবে। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম 11 টাকার বেশি হওয়া অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় সভা করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। ডিজিটাল প্ল্যাটফর্মের এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম এবং অডিট কমিটির চেয়ারম্যান রাগিব আহসান সহ উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ। সভার শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পালিয়ে যাওয়া অপশক্তি দেশকে অশান্ত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা প্রধান উপদেষ্টার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালুর অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, নাসির আহ্বায়ক, আখতার সদস্য সচিব। জনগণের ভোটের জন্য লড়বে বিএনপি, বললেন তারেক রহমান। প্রতিবেশী দেশের ফাঁদ নিয়ে সতর্ক থাকার আহ্বান। ভারতের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই, হাসিনাকে ফিরিয়ে আনার আশ্বাস চিফ প্রসিকিউটরের। বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র, রপ্তানি আয় বৃদ্ধির আশা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।